তো গাইস, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জুইয়াং দ্য এনার্জি ব্যবহার করেছিল, যার ফলে মোশির পবিত্রতা আবার ফিরে আসে। তখন মোশি হাজার হাজার বছর আগে হওয়া এক ভয়ঙ্কর স্নোফলের কথা জানায়, যার পর মানুষ ডিমানে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সেই মিউটেশনের কারণেই মোশি নিজেও এক জায়ান্ট বিস্ট হয়ে যায়, আর তাকে বাঁচাতে গিয়ে তার হাজব্যান্ড সেখানেই মারা যায়। ঠিক সেই জায়গাতেই গো টাই এসে পৌঁছায়, যে ছিল তাইইউ সেক্টের এক ডিসাইপল। সে চায় সবাইকে স্মল ওয়ার্ল্ডের ভেতরে থাকা তার আইইউ সেক্টে নিয়ে যেতে। জুইয়াং তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি গো টাই জুইয়াং আর তার সঙ্গীদের নিয়ে স্মল ওয়ার্ল্ডে এসে পৌঁছেছে। সেই জায়গাটা ছিল 7th মেরিডিয়ান্সের বাইরের এলাকায়। গো টাই জিয়াংকে বলে যে 10,000 বছর আগে এক ভয়াবহ দুর্যোগ থেকে বাঁচতে তারা সবাই এই ছোট্ট দুনিয়ায় পালিয়ে এসেছিল। এখানে টিকে থাকতে তাদের ভীষণ সংগ্রাম করতে হয়েছে। সে বলে তার কখনোই আশা ছিল না যে বাইরে থেকে কোনো ইমমর্টাল আবার এই 7th মেরিডিয়ান্সে ঢুকতে পারবে। এরপর তারা সবাই এসে পৌঁছায় আইইউ সেক্টের এন্ট্রান্সে। গোটাই তাদের ভেতরে যেতে বলে। সেখানে অনেক লোক উপস্থিত ছিল। জিয়াংকে আসতে দেখে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তাদের সবাইকে কেউ কন্ট্রোল করছে। বার্নিং ক্রোয়ের কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে। সে জিয়াংকে বলে, এই লোকগুলো কথা বলছে না কেন? তখন তাদের মধ্য থেকে একজন সামনে এসে বলে, এটা তো এক ইমমর্টাল, তাহলে কি আমরা এখন এই স্মল ওয়ার্ল্ড থেকে বেরোতে পারবো? তারপর সবাই একসাথে জিয়াংয়ের কাছে এসে জিজ্ঞেস করতে থাকে বাইরের বড় দুনিয়া এখন কেমন, কারণ তাদের এই স্মল ওয়ার্ল্ডে ভালো খাবার নেই আর তারা কোনো মতে দিন কাটাচ্ছিল। বার্নিং ক্রো আর সুনিং এসব দেখে অবাক হয়ে যায়, কারণ সবাই একই কথা বলছিল এবং সবাই বাইরে যেতে ভীষণ আগ্রহী ছিল। সুনিং বলে, আমি এত মানুষ দেখেছি, কিন্তু এরা সবাই খুব আলাদা মনে হচ্ছে। তখন গোটাই সবাইকে শান্ত করে বলে, এরা আমাদের সম্মানিত অতিথি, যাদের আমি নিজে এখানে ডেকেছি, কিন্তু আমার ভয় হচ্ছে এরা আর এখান থেকে বাইরে ফিরে যেতে পারবে না, তাই তোমরাও বাইরে যেতে পারবে না। এই কথা শুনে লোকজন রেগে যায় এবং বলে, আমরা এই ইমমর্টালদের সঙ্গে কথা বলতে চাই, অনেক দিন পর এখানে মানুষ এসেছে। ঠিক তখনই তাইইউ সেক্টের লিডার সেখানে এসে সবাইকে শান্ত থাকতে বলে। সে জিয়াংকে বলে, আমাকে ক্ষমা করো, আমার লোকেরা তোমাকে দেখে খুব উত্তেজিত হয়ে পড়েছিল। আমি এই টিয়ানইউ হোলি সেক্টের মাস্টার ইয়ান তিয়ান জিয়াও। অনেক দিন হয়ে গেছে আমরা 7th মেরিডিয়ান্সে আর কোনো ইমমর্টাল দেখিনি, সেই কারণেই আমার লোকেরা তোমার ব্যাপারে জানতে চেয়েছিল। এরপর সে বলে, এখন তোমাদের সবাইকে আমার সঙ্গে আসতে হবে। জিয়াং বুঝতে পারছিল যে এখানে কিছু একটা গড়বড় আছে, তবুও সে সামনে এগিয়ে যায়। তখন আমরা সেখানে এক মেয়েকেও দেখি, যার নাম ওয়ান ইয়াং। সে সব কিছু লক্ষ্য করছিল এবং জিয়াংয়ের পেছনে যেতে থাকে। ইয়ান তিয়ান জিয়াও সবাইকে নিয়ে তার রেজিডেন্স কোর্টইয়ার্ডে আসে। সে বলে, আমার এই বাড়িটা খুব সিম্পল আর খুব বড়ও নয়, তোমাদের সবাইকে এই কোর্টইয়ার্ডেই বিশ্রাম নিতে হবে। জিয়াং ভেতরে গিয়ে বসে। নিয়ান জীবনে প্রথমবার একটা বাড়ি দেখেছিল। সে খুব খুশি হয়ে ভেতরে আসে আর সেখানে রাখা চা খেতে শুরু করে। ইয়ান তিয়ান জিয়াও বলে, আমি তোমাদের জন্য সবচেয়ে ভালো সুইচের টি তৈরি করেছি, তাই তোমরা সবাই একবার টেস্ট করে দেখো। সুনিং জিয়াংকে চা সার্ভ করে, কিন্তু সে খেতে অস্বীকার করে। ইয়ান টিয়ান যাও বলে, আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই, এই বিষয়টা আমাকে খুব কিউরিয়াস করছে। বার্নিং ক্রো বলে, বলো তুমি কি জানতে চাও? ইয়ান টিয়ান যাও বলে, 7th মেরিডিয়ান্সের বাউন্ডারি অনেক দিন ধরে ড্যামেজ ছিল, তাই এই জায়গা বাইরের দুনিয়া থেকে পুরো আলাদা ছিল, তবুও তোমরা এখানে কিভাবে এলে? বার্নিং ক্রো উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু সুনিং চালাকির সাথে বলে, আমরা এখানে ভুল করে ঢুকে পড়েছিলাম, তাই আমরাও জানি না কিভাবে এখান থেকে ফিরে যাব, তবে আমাদের সেক্টর ইমমর্টালরা শিগগিরই আমাদের খুঁজতে আসবে, তখন আমাদের বাইরে যাওয়ার একটা পথ পাওয়া যাবে। এই কথা শুনে ইয়ান টিয়ান যাও খুশি হয়ে বলে, তাহলে তোমরা সবাই এখানে ভালো করে বিশ্রাম নাও, কোনো কিছুর দরকার হলে আমাকে জানাতে পারো। এই বলে সে চলে যেতে থাকে। কিন্তু নিয়ান আর মোশিকে দেখে তার একটা অদ্ভুত ফিলিং হয়, আর সে তাদের দিকে তাকিয়ে হালকা হাসি দেয়। বার্নিং ক্রো জিয়াংকে বলে, অনেক জায়গা দেখতে একদম নর্মাল লাগছে, যেন এখানে কিছুই অদ্ভুত নেই। জিয়াং বলে, আমরা আপাতত এখানেই থাকব। এরপর আসে রাতের সিন। মেয়ে ওয়ানিয়াং কোর্টইয়ার্ডের কাছে আসে, যেখানে জিয়াং ছিল। তার ভেতরে আরেকটা স্পিরিট ছিল যে তাকে বলে, তুমি কি পাগল? আমাদের এখানে আসা উচিত ছিল না। যদি ইয়ান টিয়ান যাও জানতে পারে আমরা এখানে আছি, সে আমাদের মেরে ফেলবে।
কিন্তু ওয়ানিয়াং বলে, আজ কি তুমি আমাদের ইমর্টাল ফ্রেন্ড জু ইয়াংকে দেখোনি? সে খুব ভালো আর হ্যান্ডসাম, আমি তাকে ভালোভাবে জানতে চাই, আর আজ রাতে সেই আমাদের খাবার হবে। অনেকদিন ধরে আমরা কোনো মানুষ খাইনি। তার ভেতরের সেই দ্বিতীয় সোল তার বডির কন্ট্রোল নিতে নিতে বলে, তুমি কি তার পাশে থাকা সেই বিস্টটাকে দেখোনি? ওটা কোনো নর্মাল বিস্ট নয়, ও ছিল ডিমন ক্ল্যানের ডিমন কিং। আর তার পাশে থাকা মেয়েটাও দুর্বল নয়। আমার ভয় হচ্ছে এক আঘাতেই আমরা মারা যাব, তাই এখান থেকে চলে যাওয়াই ভালো। সে চলে যেতে চাইলে ওয়ানিয়াং আবার নিজের বডির কন্ট্রোল নিতে শুরু করে এবং বলে, ওরা এখানে এসেছে তাই ওরা অবশ্যই আমার খাবার হবে। ভেতরে ভেতরে দুটা সোল একে অপরের সাথে লড়াই করছিল, আর ওয়ানিয়াং নিজের শরীরের উপর কন্ট্রোল রাখতে পারছিল না। সে পাগলের মতো বিহেভ করতে থাকে এবং রাগে মাটিতে জোরে পাঞ্চ মারে। এই সময় জিয়াং বার্নিং ক্রো আর সুনিংয়ের সাথে বাইরে এসে যায়। বার্নিং ক্রো বলে, আমি জীবনে প্রথমবার দেখছি কোনো মেয়ে নিজের সাথেই তর্ক করছে। বস, এই মেয়েটার কি কিছু গড়বড় আছে? ওয়ানিয়াং তাদের সামনে দেখে ঘাবড়ে যায় আর পিছিয়ে যায়, কিন্তু জুয়াংকে খেতে চাওয়ার লোভে সে হঠাৎ দ্রুত তার উপর অ্যাটাক করতে আসে। তখন জিয়াং তার উপর প্রেশার দেয়, যা সে সহ্য না করতে পেরে নিচে পড়ে যায়। জিয়াং বুঝতে পারে তার ভেতরে 10 জন মানুষের স্পিড আছে, যারা একে একে তার বডি কন্ট্রোল করতে চাইছে। জিয়াং বলে, এই ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং। বার্নিং ক্রো কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই ইয়ান টিয়ানজাও সেখানেও এসে পৌঁছায়। ইয়ান টিয়ানজাও ওয়ানিয়াংয়ের দিকে তাকিয়ে বলে, পাগল মেয়ে, তুমি আমার নিউ ভ্যালি সেক্টর ভেতরে লুকিয়ে অ্যাটাক করার সাহস পেয়েছো? তোমাকে ক্ষমা করা হবে না। এই বলে সে তার চেন দিয়ে ওয়ানিয়াংকে বেঁধে ফেলে। এরপর সে জুয়াংকে বলে, গত কয়েক বছরে আমার লোকদের মধ্যে কেউই তাদের পবিত্রতা হারায়নি, কিন্তু কিছু ইমর্টাল এখনও সেই শখ থেকে পুরোপুরি বেরোতে পারেনি, আর তারা মাঝে মাঝে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। এই ওয়ানিয়াংও তাদের মধ্যেই একজন। আমি আশা করিনি যে এই মেয়েটা আপনাদের বিরক্ত করবে। এই ঝামেলার জন্য আমাকে ক্ষমা করবেন, সবটাই আমার অসাবধানতার ফল। জিয়াং বলে, কোনো সমস্যা নেই। এরপর ইয়ান তিয়াং জিয়াও ওয়ানিয়াংকে ধরে নিজের মিটিং হলে নিয়ে আসে। ওয়ানিয়াং তার প্রাণ ভিক্ষা করতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দাও, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। তার ভেতরের সেই দ্বিতীয় সোলটাও বলে, আমি এখনই মরতে চাই না, আমাকে যেতে দাও। ইয়ান তিয়ান জিয়াও ঠান্ডা গলায় বলে, তুমি বোকা, জিওয়া তো এমনিতেই আমার পছন্দের মানুষ, তবুও তুমি তাকে নিজের শিকার বানাতে চেয়েছ। আমি জানি কয়েকদিন ধরেই তুমি তার ওপর নজর রাখছিলে। এরপর সে নিজের এইডসদের নির্দেশ দেয়, এখন থেকে তোমরা সবাই জুয়ার ওপর নজর রাখবে। তখন গো টাই বলে, যদি আমরা শেষ পর্যন্ত ওদের খেতেই চাই, তাহলে সরাসরি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলেই বা কেন নয়? ইয়ান টিয়ান জিয়াও হেসে বলে, ওদের আগে এই জায়গার সাথে অভ্যস্ত হতে দাও, আমরা ওদের সাথে কিছুটা সময় কাটাবো, মজা করব, তারপর পরে ভালো করে শিকার করব। গোটাই বলে, সেক্ট মাস্টার, আপনি সত্যি খুব বুদ্ধিমান। ইয়ান টিয়ান জিয়াও বলে, আমার 7th মেরিডিয়ানই সবচেয়ে ভালো। এখানে এখন ইমমর্টালদের একটা গ্রুপ ঢুকেছে, তাই খুব শিগগিরই এই তার 9th মেরিডিয়ানের লোকেরাও এই দিকে আসবে। গোটাই হেসে বলে, এটা তো খুবই ভালো হবে, এতে করে আমাদের প্রতিদিন ভালো খাবার জুটবে, কিন্তু আপাতত আমরা এই মেয়েটাকেই আমাদের খাবার বানাতে পারি। ইয়ান টিয়ান জিয়াও বলে, তুমি ঠিকই বলেছ, প্রথমে তোমরা সবাই এই মেয়েটাকে অ্যাপেটাইজার হিসেবেই পরিষ্কার করো। এই কথা শুনে ওয়ানিয়াং ভয়ে কাঁপতে থাকে। গোটাই আর বাকিরা সবাই তাকে খাবার জন্য এগিয়ে আসে। সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু হাত বাঁধা থাকার কারণে পালাতে পারে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে সরে যেতে চায়, কিন্তু শেষ পর্যন্ত ওরা সবাই মিলে তাকে মেরে ফেলে এবং খেয়ে ফেলে। এই সময় ইয়ান টিয়ান জিয়াও মনে মনে ভাবে, বাইরের লোকগুলো ছাড়াও আর একটা বিষয় আছে যেটা আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে তার শরীরের উপর ইয়াং সংয়ের স্পিড প্রভাব বিস্তার করতে শুরু করে, কারণ ইয়াং সং ছিল মশির হাজব্যান্ড, আর তার স্পিড এখনও তার ভেতরে ছিল। সেই শক্তি তাকে গ্রাস করতে করতে বলে, আমার ওয়াইফ এখনও বেঁচে আছে। এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জুয়াং, সুনিং আর মশির সঙ্গে তাইউ আলি সেক্টে এসে পৌঁছেছিল। ওই জায়গাটা ছিল বেশ অদ্ভুত। তাদের মনে হচ্ছিল যেন সবাইকে কেউ কন্ট্রোল করছে। সেক্টের লিডার ইয়াতিন জিয়াও সেখানে এসেছিল এবং জুয়াকে গেস্ট রুমে নিয়ে গিয়েছিল। ওয়ান ইয়ং নামের একটা মেয়ে জুয়াকে খাওয়ার চেষ্টা করছিল। ওর ভিতরে অনেক স্পিড ছিল, যা জুয়াং বুঝতে পেরেছিল, কিন্তু তিয়ান জিও তাকে ধরে নিয়ে যায়, কারণ সবাই মোতে শানের শিকার হয়ে গিয়েছিল এবং কেউ একটা ইভিল
গড দ্বারা কন্ট্রোল হচ্ছিল, যার ফলে তারা ওয়ান ইয়ংকে মেরে খেয়ে ফেলে। তিয়ানজিও এর সঙ্গে ভিতরে ছিল ইয়াং সঙের স্পিরিট, যিনি মশির হাজব্যান্ড ছিলেন। এখন আমরা 9th মেরিডিয়ান্সের সানা এলাকায় যাই, যেখানে তিংফেং ইয়াংয়ের সঙ্গে এসেছে, কারণ তারা জ্যাংবাসির সাহায্যে সেখানে পৌঁছেছিল। তিংফেং বলে যে ওল্ড ম্যান জ্যাংবাসি কথা বলতেও ভালো এবং সে মাত্র 200 স্টোন নিয়েছিল তাদের এখানে পাঠাতে, না হলে ওকে মাস্টার খুঁজতে আসা সম্ভব হতো না। জিয়ং তখন ডাকতে শুরু করে এবং বলে মাস্টার অনেক দিন আগে এখান থেকে চলে গেছেন, কিন্তু ফিরে আসেননি। জানি না কখন ফিরে আসবেন, আমি ওকে অনেক মিস করছি। কোইয়া বলে মাস্টারের কিছু হবে না, তুমি এত চিৎকার কেন করছো? তখন তিংফেং বুঝতে পারে কেউ সেখানে আছে, তাই সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে, কিন্তু তারা সবাই জিয়ংয়ের ডিসাইপলস ছিল। এরপর আমরা দেখি লিংয়ান আর লিশুও আসে, তারাও জুয়াকে খুঁজতে এসেছিল। তারা তাদের দেখে অবাক হয়। কোইয়া তিংফেংয়ের সঙ্গে সময় কাটাতে চায়, তাই তাকে আলাদাভাবে নিয়ে আসে। কোইয়া বলে সিনিয়র, আপনি এখানে কিভাবে এলেন? লিশু বলে আমি জ্যাংবাসীকে 3টি স্পিড স্টোন দিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের সঙ্গে এখানে কেন আসোনি? তুমি কি একা সময় কাটাতে চেয়েছিলে? তখন আমরা দেখতে পাই একজন ইমর্টাল ওদের ওপর আক্রমণ করতে আসে, কিন্তু উশি তার পাম পাওয়ার দিয়ে তাকে দূরে ঠেলে দেয়। এরপর আরও ইমর্টাল তাদের দিকে আসতে শুরু করে। তিংফেং সবাইকে দূরে ঠেলে দেয়, কিন্তু ওরা কোনো ক্ষতি হয় না, কারণ তারা আনডেড পপেট হয়ে গিয়েছিল। উশি তিংফেংয়ের জন্য উদ্বিগ্ন হয়ে বলে এরা সবাই ইমর্টাল মতো, কিন্তু কেন তারা বন্য পশুর মতো লড়াই করছে? আনডেড ইমর্টালরা আবার তাদের ওপর আক্রমণ করে। লিশু তার ব্লু স্নো শট ডাউন্স চালায়, যেটা ইমর্টালদের শব্দ দিয়ে দূরে ঠেলে দেয়, কিন্তু তারা আবার উঠে দাঁড়ায়। এ দেখে কোইয়া বলে ওদের এত গুরুতর আঘাত হয়েছে, তবু ওদের ক্ষত সারছে। এরা কি বেঁচে আছে নাকি ইতোমধ্যেই মারা গেছে? সব ইমর্টাল একসঙ্গে আবার আক্রমণ করে, কিন্তু ওরা তাদের আবার দূরে ঠেলে দেয়। তখন কাং চুচু আসে, তার ভোকাল পাওয়ার দিয়ে সকল আনডেড ইমর্টালকে ফ্রিজ করে দেয়। সে বলে তোমাদের ঘুমানোর সময় হয়েছে, তাই দ্রুত ঘুমিয়ে পড়ো। সবাই বেহোশ হয়ে মাটিতে পড়ে যায়। উশি বলে এটা ছিল সত্যিকার অর্থেই একটা ইলিউশন আর মানুষকে কন্ট্রোল করার একটা হোলি টেকনিক। সে প্রশ্ন করে তুমি কে, যারা আমাদের সাহায্য করেছ? কাং চুচু তাদের কাছে এসে বলে তোমাদের ভাগ্য ভালো যে আমি সঠিক সময় এখানে এসে পৌঁছেছি। এরা এখন গভীর ঘুমে। আমার টেকনিকের প্রভাব কিছুক্ষণ থাকবে। যদি তারা কোমায় চলে যায়, তাহলে 12.5 বছর এভাবেই ঘুমাবে। শ্যান ভেবে মনে করে দেখতে খুব ছোট বয়সের মেয়ে কাং চুচু। জিয়াং যেই লেসন দিয়েছিল, তারপরে কাং চুচু কিছু বই বিক্রি করতে শুরু করে। সে বলে আমি এনসেড গেনিয়াস কাং শুনের ডিসাইপল। আমার কাছে তার একটি অ্যাশ বুক আছে, যার একটি কপির দাম মাত্র 10,000 স্পিড স্টোন, যা প্রায় 1 কোটি সোনার মুদ্রার সমান। আমার দাম একদম বেশি নয়, আমি তোমাদের ঠকাচ্ছি না, এটা সত্যিই খুব মূল্যবান। সঙ্গে তার কাছে ড্র্যাগন ডিসেন্ডিং ফর্নেস আছে, যা লেজেন্ড অনুযায়ী অ্যাশ ইমর্টাল দ্বারা তৈরি, তাই এর দাম 1 মিলিয়ন স্পিড স্টোনের সমান। ওটা ছিল খুবই দামি। লিশু বলে আমরা তোমার কাছ থেকে কিছু কিনতে চাই না, তাই দুঃখিত। কাং চুচু কথা শুনে বেশ দুঃখ পায়। লিশু বলে এই ইমর্টালরা কিভাবে এমন হয়ে গেল? এখানে আসলে কি ঘটেছিল যে এদের এমন অবস্থা হয়েছে? কাং জুজু বলে আমারও জানা নেই, কিন্তু গত কয়েকদিন ধরে অনেক ইমর্টাল এইভাবে আনডেড পাপেটে পরিণত হচ্ছে। আমি কেবল তাদের সাময়িকভাবে আমার ট্র্যাপে আটকে রাখতে পারি। যদি আরও বেশি মানুষ পাগল হয়ে যায়, তাহলে আমার ব্যবসায় বড় ক্ষতি হবে। এই কথা বলে সে চলে যায়। তখন টিং ফ্যাং তার কাছে গিয়ে বলে তুমি কি কখনো আমার মাস্টার এনসেড জুকে দেখেছ? জিয়াংয়ের নাম শুনে সে খুশি হয়ে বলে তুমি কি এনসেড জুয়াংয়ের ডিসাইপল? এই দৃশ্যের সাথে জুয়াংকে দেখানো হয় যে এক গডের স্বপ্নে যায়। সেই গড ছিল যিনি তা ইউ হোলি সেক্টের সকলকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছিলেন এবং সবাই তার অধীনে ছিল। সেই জায়গায় সেই গডের অনেক সার্ভেন্টরা উপস্থিত ছিল, যারা ইয়াংকে জিজ্ঞাসা করল এই জায়গাটা কি? ওরা সবাই আসলে মানুষের সোল ছিল, যেগুলো ইভিল গড বন্দি করে রেখেছিল। তারা একসঙ্গে বলে আজ আমাদের একটা গেস্ট এসেছে, তুমি আমাদের অনেক সুস্বাদু মনে হচ্ছ। আমি আগে তোমার মতো কোনো ইমর্টাল দেখিনি, তাই জানি না তোমার টেস্ট কেমন হবে। ইয়াং এগোতে থাকে। সে সেখানে একটি বিশাল স্ফিয়ার দেখে, যার ভিতর ইভিল গড উপস্থিত ছিল। ওই গড সার্ভেন্টদের মাধ্যমে কথা বলছিল। সে বলে
অন্তকালে আমি ইউনিভার্সের সোর্স, এখন সবকিছু আমার হাতে। কিন্তু তুমি অনেক ইউনিক, তাই আমি তোমাকে পছন্দ করেছি। তুমি আমার কাছে এসো, আমি খুশি হয়ে আমার শরীরে ফিরে যাব, আর তুমিও ইন্টারনাল হ্যাপিনেস উপভোগ করতে পারবে। ইভিল গড নিজের সঙ্গে মিলিয়ে তার শরীরে কন্ট্রোল নিতে চেয়েছিল, কিন্তু জ্যাং হাসতে হাসতে বলে, তুমি কেবল এক গড হওয়ার ভান করছো। এরপর সে নিজের শক্তি দিয়ে সেই ডিমন থেকে বেরিয়ে যায়। এখনও ওরা টিয়ানজাওয়ের গেস্ট হিসাবেই ছিল। সোনিয়া ইয়াংকে চা পরিবেশন করে বলে, সেক্টমাস্টার, আপনি গভীর ঘুমেছিলেন, কিন্তু এখন অবশেষে উঠেছেন। আমি পুরো এই জায়গা পরীক্ষা করেছি এবং সবাইকে ওয়ান ইয়াংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছি। সবাই বলেছে যে নিয়াং ট্রেনিংয়ে ভুল করেছে, তাই পাগল হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় সবাই মিথ্যে বলছে। ইয়াং বলে, সে ট্রেনিংয়ের কারণে পাগল হয়নি, বরং তার ভিতরে আরও অনেক স্পিরিট ছিল। সোনিং অবাক হয়ে বলে, একটা শরীরের মধ্যে আরও এত লোক কিভাবে থাকতে পারে? তখন বার্নিং ক্রু আসে, যিনি কেক খাচ্ছিলেন। ইয়াং কেক দেখে বুঝতে পারে ওর মধ্যে ভ্যানিয়াংয়ে মাংস মেশানো হয়েছে। বার্নিং ক্রুয়ের স্বভাব কেকের কারণে বদলে যাচ্ছে, কারণ ভ্যানিয়াংয়ে শরীর প্রভাবিত, ফলে বার্নিং ক্রো পাগল হতে শুরু করেছে। বার্নিং ক্রো বলে, আমি এই জায়গায় ইনভেস্টিগেশন করেছি, কিন্তু এই অসাধারণ কেক ছাড়া আর কিছু পাইনি। সোনিং বলে, এই কেকগুলোতে কিছু ভুল আছে, এগুলো খেও না। ও কেক নিতে গিয়ে বার্নিং ক্রো মুখ ফিরিয়ে নেয় এবং বলে, শেষ কেক বাকি আছে, দ্রুত সেটি খেতে শুরু করে। কেকের কারণে বার্নিং ক্রো ইভিল হয়ে যায় এবং সোনিংকে কামড়ানোর চেষ্টা করে। সে রেগে বলে, আমি তো শুধু কেক খাচ্ছিলাম, তোমার আমার সাথে কি সমস্যা? ইয়াং নিজের পাওয়ার দিয়ে বার্নিং ক্রোয়ের উপর থেকে ইভিল এনার্জি সরিয়ে দেয়, ফলে সে আবার নর্মাল হয়ে যায়। সে বলে, আমার সাথে যা ঘটেছিল আমি বুঝতে পারছি না। জিয়াং বাকি কেকের টুকরো নিজের কাছে রাখে। সোনিং দেখে তার এক পিসে মাংস অনেক ফ্রেশ। জিয়াং বলে, এই মাংস ভ্যানিয়াংকে কেটে তৈরি। এটা শুনে সবাই ভীষণ ভয় পায়। বার্নিং ক্রো বমি করতে শুরু করে এবং বাইরে চলে যায়। জিয়াং কেক টুকরোটি ধ্বংস করে ফেলে। ওই সময় আমরা দেখি নিয়ান, যিনি টিয়ানজাওয়ের বুকে খেলছে। মোশিও সেখানে ছিল। সে বলে, আমার কেন এই জায়গা পরিচিত লাগছে। নিয়ান খেলতে খেলতে দূরে চলে যায়। মোশি তাকে আনতে যায়। টিয়ানজাও আসে এবং মোশিকে বলে, তুমি আমার ওয়াইফ, তুমি ফিরে এসেছো। মোশি খুশি হয় এবং ভাবে ও ইয়াং সং হতে পারে, কিন্তু যখন সে ফিরে ঘুরে দেখে সেখানে টিয়ানজাও ছিল, যা দেখে সে অবাক হয়। টিয়ানজাও বলে, তুমি কি আমাকে মনে রাখতে পারছো না? আমিও তোমার মতো মিউটেশনের কারণে বদলে গেছি, আর এটা কি আমাদের সন্তান? আমি ওকে আমার কাছে রাখতে চাই। মোশি তাকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু সে সরেনি, তাই সে তাকে এক জোরালো চাটি মারল। টিয়ানজাও রেগে যায়। এই সাথেই এপিসোড শেষ হয়। গাইজ, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিলতে হবে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।